আপনি কি মনে করছেন দিল্লি এখনো কন্ট্রোল করছে? এখন আমি মনে করি যে দিল্লির দাসত্ব থেকে আমরা মানসিকভাবে বেরিয়ে আসতে পারি নাই, কারণ এই জন্য ওদের অধ্যত্ত হয় জানে নির্বাচন কমিশন আমাদের কাজকলা করবে। আজকে আমাদের বিশেষ করে সাহিত্যিক সাংবাদিকদের দেখি যে কলকাতা থেকে সার্টিফিকেট না আনলে বলে ভালো লেখক হওয়া যায় না। অবাক কাণ্ড। আসলে ব্যক্তিগতভাবে আমি মনে করি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখার কোনো কারণ নাই। শুরু থেকেই নির্বাচন কমিশন নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। তাহলে কি এবং এই প্রকাশ্যে। নির্বাচনটাই কি প্রশ্নবিদ্ধ হতে হ্যাঁ, যাচ্ছে না? নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে না, কারণ জনগণ, আমাদের দেশের জনগণ যখন ঐক্যবদ্ধ থাকে তখন রাজনৈতিক নেতারাও কিন্তু সোজা হয়ে যায়। জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রাজনৈতিক নেতারা যেমন সোজা হয়ে যায়, এই নির্বাচন কমিশনকে সোজা করতে হবে। যেমন ধরেন আমি যেটা বললাম, আমাদের নির্বাচন কমিশন যে নিজেদেরই দেউলিয়া ঘোষণা করেছে, কি বলেছে যে মনে কষ্ট নিয়ে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদের বৈধ করে দিলাম। আমার প্রশ্ন, তার কি এই সুযোগ আছে মনে কষ্ট নেওয়ার? তিনি আইন অনুযায়ী কাজ করবেন। আইনে বলা আছে যে দ্বৈত নাগরিকরা নির্বাচন করতে পারবেন, এটা আমার সংবিধানে বলা আছে। আর আমার ইলেকশন কমিশনের আইনে বলা আছে ঋণ খেলাপিরা করতে পারবে না। তো যেটা বলা আছে, লেখা আছে, সেখানে মনে কষ্ট এবং আনন্দ, এইটা ব্যাপারটা এরকম হয়ে গেল না। পরীক্ষার খাতায় ছাত্র পরীক্ষা দিয়েছে, এখন দেখছে চেয়ারম্যান সাহেবের ছেলে উনি মাত্র 10 পেয়েছে, তো যেহেতু শিক্ষক চেনে চেয়ারম্যান সাহেবের ছেলে, মনে কষ্ট নিয়েও পাশ করে দিল। এই সুযোগ কি আছে? তার মানে এটা ব্যাপারটা হয়েছে এটা চেয়ারম্যান সাহেবের ছেলে ছিল, এটা শক্তিশালী দলের প্রার্থী ছিল। তো এইটা মধ্য দিয়ে নির্বাচন কমিশন নিজের দেউলিয়ত্ব প্রমাণ করেছেন। এবং আমার শান্ত ভাই যেটা বললেন, যে খুব কারেক্টলি বলেছেন যে নির্বাচন কমিশন মানে একচোখা হয়ে গেছে। নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে, এবং নির্বাচন কমিশন শুধু পক্ষপাতিত্ব করছে না, নিজেদের তাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা ব্যবহার যে কী করে করতে হয় সেইটাই তারা জানে না, ভুলে গেছে। আসলে হয়েছে কি, এই নির্বাচন কমিশন তো একটা সিস্টেমের মধ্য দিয়ে হয় নাই, এটা অনেকটা উঠায় এনে আমাদের অন্তর্বর্তী সরকারের অনেকগুলো ভুলের মধ্যে এইটা একটা বড় ভুল। বলা ছিল যে সংস্কার মধ্য দিয়ে নির্বাচন কমিশন তৈরি হবে, সব কিছু সংস্কারের মধ্যে নিয়ে গেলাম, আর হঠাৎ করে নির্বাচন কমিশন কয়েকজনে বসাই দিলাম। তো অযোগ্য লোকরে বসালে যা হয় এবার তাই হচ্ছে। যেমন যেটা বললেন যে কি যে নীরব বিপ্লব না, যে বললেন ব্যানারের ব্যাপারটা, রাত 8টার ব্যাপারটা, এটা চোখের সামনে আমরা দেখছি। আমি যে এলাকায় বসবাস করি, নিকেতন এলাকায়, এবং তার আশপাশে আমি দেখছি যে রাত 8টার পরও মাইক বাজছে। এটা শুধু যে একটি দলের তা না, সব দলেরই কম বেশি। তো কেন? কিন্তু সব দলই করছে। 8টার পর তো করার কথা না। রাত 8টা হচ্ছে নির্বাচন প্রচারের সর্বশেষ সময়সীমা। তাহলে সর্বশেষ সময়সীমার পরে এদের এই অধ্যত্ত হয় কী করে? কারণ এই জন্য ওদের অধ্যত্ত হয় জানে নির্বাচন কমিশন আমাদের কাজকলা করবে। তাহলে এই দুর্বল নির্বাচন কমিশনের কারণে এইবারের নির্বাচন কিছুটা প্রশ্নবিদ্ধ হবে, এটা খুব দুঃখজনক। তারপর দেখবেন বলা আছে যে ব্যানার বা ওই যে পোস্টার লাগানো নিষেধ। আমি আমার এলাকায় পোস্টার দেখেছি, একজন প্রার্থীর পোস্টার দেখেছি, তিনি তো নির্বাচন কমিশনকে কাজকলা দিয়ে তিনি তো পোস্টার লাগিয়েছেন। আবার ওই যে কি বলে বিলবোর্ড, একটা আকার দেওয়া আছে, সাইজ দেওয়া আছে। আপনি যদি ঢাকা শহরে ঘোরেন, আপনি পল্টন এলাকা, আপনি বিজয়নগর এলাকায় দেখবেন বিশাল বিশাল বিলবোর্ড। তাই আমার কাছে কথা হলো, নির্বাচন কমিশন যদি কালো চশমাও দেয়, তার ফাঁক দিয়েও কিন্তু দেখা যায় সাইনবোর্ডের আকারটা। তার মানে ওরা কোন চশমা দিচ্ছে? ওরা কি দিল্লি থেকে ধার করা চশমা বা দিল্লি থেকে আমদানি করা বিশেষ চশমা দিয়েছেন? আপনি কি মনে করছেন দিল্লি এখনো কন্ট্রোল করছে? এখন আমি মনে করি যে দিল্লির দাসত্ব থেকে আমরা মানসিকভাবে বেরিয়ে আসতে পারি নাই। আমার দেশের জনগণও পারে নাই। আমি সাংবাদিক, তো আমার সাংবাদিক কমিউনিটির অনেকেই মনে করেন দিল্লি না হলে আমাদের ভাত হবে না, দিল্লি না হলে আমাদের চিকিৎসা হবে না, দিল্লি না হলে আমরা পেস্তা বাদাম পাবো না, দিল্লি না হলে আমরা পেঁয়াজ পাবো না, এই মানসিকতা। যেমন আরও একটু বলি, এইটা হচ্ছে কি জানেন, আমাদের এই বাঙালি জাতিসত্তার মধ্যে, মানে আমাদের জিনের মধ্যে একটা দাসত্ব আছে। 190 বছর দাসত্ব করেছি না? দেখবেন আমরা একটা ইংরেজ দেখলে মানে মনের অজান্তে দাঁড়ায় যাই। আবার ইংরেজটা যদি হাত বাড়ায় দেয় হ্যান্ডশেক করার জন্য, আমরা বাড়াবো কি বাড়াবো না চিন্তা করি, আরে সাদা চামড়া, হোয়াইট,
আমার প্রভু ছিল। যেমন দেখেন না জমিদার, আগেকার জমিদারদের সামনে ভৃত্যরা কেমন ছিল, আমরা এখনও ইংরেজদের জমিদার মনে করি। তা ইংরেজ জমিদার চলে গেছে, ওই মানসিকতা আছে। এখনও আমরা মনে করি 54 বছর যে আমাদের দাসত্ব, আমার জিনের মধ্যে দাসত্ব ঢুকে গেছে, যে আমার প্রভুকে দিল্লি, আমার প্রভুকে সাবপ্রভুকে কলকাতা। আজকে আমাদের বিশেষ করে সাহিত্যিক সাংবাদিকদের দেখি যে কলকাতা থেকে সার্টিফিকেট না আনলে বলে ভালো লেখক হওয়া যায় না। অবাক কাণ্ড। আমার কবিদের একটা বড় অংশ কলকাতায় যে তদবির করে আমন্ত্রণ নিয়ে এসে ওইখানে যায় এবং ওইখানে কবিতা পাঠ করে বাংলাদেশে এসে বড় করে দেখায় যে দেখো আমি কলকাতায় অমুক জায়গায় জয় করে এসেছি। তো এই যে দাসত্ব, এই দাসত্ব রয়ে গেছে। তো এই দাসত্ব নির্বাচন কমিশন থেকে থাকবে না, এটা আমরা কি করে আশা করি? এটা খুব বিপজ্জনক। আর একটা জিনিস যেটা মানে আমার শান্ত ভাই বলছিলেন যে মানে এত কিছুর পরেও মানুষ ভোট কেন্দ্রে যাবে, আমিও তাই মনে করি, এবং মানুষ নীরব বিপ্লব করবে। কারণ মানুষ কিন্তু ভুল করে না। সাধারণভাবে এই যে দাসত্বের কথা বললাম, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সাধারণ মানুষ কিন্তু দাসত্ব করে না। দাসত্ব করে আমাদের মতো হোয়াইট কালার শিক্ষিত, যারা ABCD পড়তে পারে, ইয়েস নো বলতে পারি, ওরা। গ্রামের কৃষক কিন্তু কারো দাসত্ব করে না। গ্রামের কৃষক কে ইংরেজ, কে জার্মানি, কে ফ্রান্স, কে দিল্লি, ওর কিচ্ছু আসা যায় না। এই আমাদের শিক্ষিত সমাজের এই যে দাসত্ব তার জিনের মধ্যে ঢুকে গেছে। কিন্তু তারপরও আমার দেশের কৃষক, আমার দেশের শ্রমিক, তারা কিন্তু অতীতে নীরব বিপ্লব করেছে, শরাব বিপ্লবও করেছে। জুলাইতে হয়েছে শরাব বিপ্লব, এইবার হবে নীরব বিপ্লব। জি, আপনাকে